আসসালামু আলাইকুম। ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে হচ্ছে ভালো করবেন বা এই জন্য হচ্ছে কি কি প্র্যাকটিস করা প্রয়োজন, এই ব্যাপারে হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিওটা আমি বলছি। এখানে আমি 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট নিয়ে যদি কাজ করতে পারেন, আমার মনে হয় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং অনেকটাই গুছানো সম্ভব। তো আমি হচ্ছে গত ভিডিওতে 5টা পয়েন্ট বলেছিলাম, এখন হচ্ছে 6 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে কমন প্যারাগ্রাফ অংশ মুখস্থ রাখুন। ব্যাপারটা হচ্ছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মোট 10টা পয়েন্ট যদি আপনার জানা থাকে, আপনি যে কোনো টপিকেই বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। এখন 10টা পয়েন্টের মধ্যে কি কি ছিল? ইন্ট্রোডাকশন, চ্যালেঞ্জেস, মেরিটস, ডিমেরিটস, মনে আছে কিনা, আউটকামস, ব্যাকগ্রাউন্ড, লাস্টে হচ্ছে রিকমেন্ডেশন, কনক্লুশন, এরকম হচ্ছে 10টা পয়েন্ট আমি কিন্তু হচ্ছে নোট আকারে দিয়েছিলাম। এটা গ্রুপেও কিন্তু দেওয়া আছে, আমার যে গ্রুপ, সেখানে আপনি একটু সার্চ করলেই পাবেন, 10টা পয়েন্টের নাম লেখা আছে। এই 10টা পয়েন্ট যদি আপনার থাকে, এটা হতে পারে প্যারাগ্রাফ, হতে পারে ফোকাস রাইটিং, এটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার হেল্প হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি যখনই হচ্ছে লেখা শুরু করবেন, অন্তত এই 10টা পয়েন্ট আপনার মাথায় রেখে তারপরে হচ্ছে পড়াশোনা শুরু করবেন বা লেখালেখি শুরু করবেন। এরপর হচ্ছে 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের পার্ট মুখস্থ রাখা। এখন এটাও আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ আজকেই। এখানে ইন্ট্রোডাকশনে প্রথম যে লাইনগুলো, এটা হচ্ছে আমি একদম মুখস্থ করে রাখতাম। যেমন বাংলাদেশের অর্থনীতি অথবা সামাজিক প্রেক্ষাপট, এই বিষয়ে কিন্তু হচ্ছে আপনার এসে থাকবে বা প্যারাগ্রাফ থাকবেই। তখন হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনটা এমনভাবে সেট করবেন যাতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই সেম ইন্ট্রোডাকশন দিতে পারেন। এখন ইন্ট্রোডাকশনটা অবশ্যই খুব ক্লাসি টাইপের হতে হবে। এখন এরকমভাবে যদি আপনি গুছান, তখন কিন্তু আপনার পরীক্ষা হলে এত চিন্তা করতে হবে না। আমাদের যে সময়টা নষ্ট হয়, সেটা হচ্ছে আমরা যখন লেখা শুরু করি, তখন আসলে চিন্তা করতে করতে কিন্তু অনেক সময় চলে যায়, যে আমি চিন্তা করি যে এটা কি লিখবো, এটা কি লিখবো। এইভাবে হচ্ছে করা কঠিন। তো আপনি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন পার্ট অবশ্যই গুছিয়ে যাবেন। আর কনক্লুশন তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার মার্ক কেমন ক্যারি করবে, এটা কিন্তু লাস্টে কনক্লুশন দেখে আসলে টিচার জাজ করবে। তো এই ব্যাপারটা কিন্তু অনেক অনেক সেন্সিটিভ ব্যাপার। হ্যাঁ। এরপরে হচ্ছে সিনোনিম ব্যবহারের অভ্যাস করা। আমি বলে দেই, ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি ভোকাবুলারি কোনো বিকল্প নেই, এটা আসলে প্রতিদিনই পড়া উচিত। এখন আপনি যখন প্যাসেজ সলভ করবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে আমি ধরছি, প্যাসেজ অথবা হচ্ছে যে কোনো কিছু রিরাইট করবেন, তখন হচ্ছে অনেক বেশি সিনোনিম ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে ফেমাস, ফেমাস মানে কি? বিখ্যাত। আমি কিন্তু ইমিনেন্ট এটাও কিন্তু ইউজ করতে পারি। মানে আমি বুঝাতে পেরেছি কিনা? আপনি একটু গর্জিয়াস টাইপের ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করবেন। এখন বলবেন যে ভাই, আমার তো ভোকাবুলারি আসলে মনেই থাকে না, আমি কিভাবে করবো, আমার তো হচ্ছে নর্মাল ওয়ার্ডই মাথায় আসে না। যদি হচ্ছে নর্মাল ওয়ার্ড দিয়েই হচ্ছে আপনি কমফোর্টেবল থাকেন, আপনি নর্মাল ওয়ার্ড ইউজ করেন। কিন্তু হচ্ছে আপনি যখন লিখতে লিখতে প্র্যাকটিস করে ফেলবেন, তখন দেখবেন যে আপনি সহজ একটা ভোকাবুলারির জায়গায় আপনি অন্য একটা ভোকাবুলারি নিয়ে আসার চেষ্টা করছেন। আপনি যখনই ওই চেষ্টা করতে করতে সফল হবেন যে আপনি অন্য ভোকাবুলারি ইউজ করতে পারছেন, তখন দেখবেন যে আপনার লিখার হাত অনেক বেশি হচ্ছে ইমপ্রুভড হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে বেশ কঠিন অ্যান্ড বেশ অ্যাডভান্স লেভেলের। এই জন্য হচ্ছে আমি এটাকে 8 নম্বর পয়েন্ট হিসাবে লিখেছি, যে সিনোনিম ব্যবহারের অভ্যাস করা। আর সিনোনিম ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনি দেখবেন যে ব্যাংকে যখন প্যাসেজ সলভ করবেন অথবা হচ্ছে বিসিএস এর যে প্যাসেজ, এইটা যখন সলভ করবেন, তখন ওখানে বলেই দিবে যে প্যাসেজ থেকে কোনো ওয়ার্ড আপনি ডিরেক্ট খাতায় ইউজ করতে পারবেন না, আপনার এখানে ডিফারেন্ট মেথড নিয়ে আসতেই হবে। তখন হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে হচ্ছে আমি সিনোনিমগুলো ইউজ করতাম, যে যাতে হচ্ছে একটু ডিফারেন্ট আসলে মনে হয়। হ্যাঁ। তো এই ব্যাপারটা হচ্ছে আপনারা অবশ্যই করবেন। এরপরে হচ্ছে সমসাময়িক বিষয়ে ইংলিশে জানুন। এটা আসলে ওই পত্রিকা পড়ার ব্যাপারটাই ইন্ডিকেট করা হয়েছে। যেমন গণ অভ্যুত্থান অথবা হচ্ছে স্বৈরাচার, অথবা থাকে না জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন, এই যে শব্দগুলো বলছি, এগুলোর ইংলিশ আপনি একটু চিন্তা করেন তো। এটা কিন্তু একটু কঠিন। মানে যে ওয়ার্ডগুলো রিসেন্টলি ব্যবহার হচ্ছে, মনে করুন হচ্ছে তখন জুলাই আন্দোলন হয়েছিল, তখন কিন্তু আমাদেরকে ওই সব ওয়ার্ড অনেক বেশি পড়তে হতো, যে ওই সব ওয়ার্ড মিনিংগুলো আসলে কিভাবে আমরা করতে পারি। তো এইভাবে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো হচ্ছে আপনি ইংলিশে আর্টিকেল পড়বেন, অ্যান্ড ইংলিশে হচ্ছে আপনি চর্চা করার চেষ্টা করবেন। এটা আসলে, যদি বলেন যে এখানে কোনো নোট করার প্রয়োজন আছে, কোনো নোট করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, পত্রিকা পড়ার সময় আপনার যদি মনে হয় যে এক দুইটা শব্দ আপনি মাথায় রাখবেন, এটা করতে পারেন। তবে আমার মনে হয় যে যদি আপনারা আর্টিকেল পড়তে থাকেন, যে সাম্প্রতিক যে আর্টিকেলগুলো, সেই আর্টিকেল পড়লেই হচ্ছে এখানে আসলে গুড এনাফ। তো এই সমসাময়িক ইংলিশের বিষয়গুলো অবশ্যই জানবেন। ফাইনালি হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। এখন কথা হচ্ছে পরীক্ষা কোথায় দিবেন? আমি বলবো যে লাইভ ব্রিটেনে লং কোর্স নামে হচ্ছে একটা কোর্স আছে, যেখানে হচ্ছে আহ, কি বলে যে আহ, অনুবাদ, প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে লিখতে দেওয়া হয়, সিলেবাসে থাকে। অথবা হচ্ছে ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার, এখানেও আপনি দেখবেন যে লং কোর্সের মতো একটা অংশ আছে, যে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করা হয়। এখানে প্রতিদিন হচ্ছে আপনি লেখালেখি করবেন। আর সিম্পলি বলে দিই, ইংলিশ পরীক্ষা যারা হচ্ছে রিটেন ইংলিশ নিয়ে কাজ করবেন, তাদের জন্য কিন্তু অনলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব না।
অনলাইনে পরীক্ষা দিলে আপনি যেভাবে গুছাবেন ওইটা আসলে গুছানো হবে না। আপনার অবশ্যই অফলাইনে পরীক্ষা দিতে হবে। কারণ হচ্ছে আপনার হাতে একটা প্যাসেজ থাকবে। আপনি অনলাইনে যদি প্যাসেজ দেখেন, প্যাসেজে হচ্ছে আমরা দাগিয়ে দাগিয়ে কি বিভিন্ন নোট করি না? যে এই শব্দটা হচ্ছে আগে ইউজ হয়েছে, এটা আগে ইউজ হয়নি। আমার এই শব্দটা ইউজ করতে হবে। আপনার দাগানো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আপনার অফলাইনে পরীক্ষা দেওয়া অনেক বেশি জরুরি। এখন আপনার যদি মনে হয় যে আপনি অনলাইনে ছাড়া আপনার কোনো সুযোগ নেই, আপনি অনলাইনের যে প্রশ্নটা সেটা প্রিন্ট করে খাতায় পরীক্ষা দিয়ে এরপরে হচ্ছে তাদের কাছে সাবমিট সাবমিট করবেন। এতটুকু ধৈর্য কিন্তু আপনার লাগবে। মানে মেইন কথা হচ্ছে বিসিএস রিটেনের যদি ইংলিশ নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনার অফলাইনে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। অ্যান্ড ইংলিশ পরীক্ষাটা অন্তত আমি নিজের একটু সিক্রেট বলি। আমি হচ্ছে রিটেন পরীক্ষায় খুব আলসেমি করতাম যে রিটেন পরীক্ষা পুরোপুরি দেওয়া আমার জন্য খুব কষ্ট হতো। কিন্তু শুধুমাত্র আমি ইংলিশ পরীক্ষাটা একদম এ টু জেড পুরোটাই দিতাম। কারণ আমি জানি ইংলিশ হচ্ছে আমি বাসায় যতই পড়ি, আমার পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। ইংলিশের পরীক্ষা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার পড়ে হচ্ছে আপনি ইংলিশ নলেজ অর্জন করতে পারবেন না। আপনার পরীক্ষা দিতে দিতেই হচ্ছে ইংলিশের রিটেন নিয়ে কাজ করতে হবে। এই মোট 10টা পয়েন্ট ছিল। আজকে ছিল পার্ট 2। তো এই 10টা পয়েন্টকে কাজে লাগিয়ে আপনি ইংলিশ নিয়ে কাজ করেন। অ্যান্ড আমি আবারও মনে করে দিচ্ছি, যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা ভালো না হন, সিম্পলি কথা, আপনাদের চাকরি কিন্তু হবে না। তো এই বিষয়টা ইগনোর করার কোনো রকম ওয়ে নেই। এবং আপনাদের যদি বেসিক খারাপ থাকে, ইংলিশ লেখার হাত যদি খারাপ থাকে, আপনি দিনের 1-2 ঘন্টা ব্যয় করবেন এই 10টা পয়েন্ট যে আমি বলেছি এগুলোর মধ্যে যতটুকু আপনি বাস্তবায়ন করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি জরুরি। তো সবার ইংলিশ লিখার হাত ভালো হোক, সবারই হচ্ছে চাকরি হয়ে যাক। তো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।